অনেক আলাপ আলোচনার পর তুহিন শিকদার নওশাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, স্যার, আপনারা যা চাইছেন তা কোনোভাবেই সম্ভব নয়। মেরি চৌধুরী মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলেন, বুঝতে পারছি সবকিছু, কিন্তু আমরাও নিরুপায় তুহিন সাহেব। ভিরান যখন তুরার কাছে থাকতে চায় তখন না হয় ওর কাছে থাকবে। ভিরানের স্কুল শেষ হওয়ার পর ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। সারা দিন তুরার কাছে থাকবে, রাতে ঘুমানোর পর না হয় গত রাতের মতো নিয়ে যাবেন। তুরার তো পড়াশোনা নেই এখন, বাড়িতেই থাকবে সারাদিন। কিছুদিন গেলেই ভিরানের পাগলামিটা ঠিক হয়ে যাবে। ছোট্ট বাচ্চা তো, তাই হুট করে এমন জেদ করেছে। বুঝতে পারছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তুরাকে না দেখলে পাগলামি করবে। ভিরান বুদ্ধিমান ছেলে, ওকে ভালোভাবে বোঝালে মানবে। আমাদের কোনো কথা শুনতে চায় না। আমি বুঝিয়ে বলবো। ভিরান সারাদিন কিচ্ছু খায়নি, তুরাকে একটু বলবেন ওকে এগুলো খাইয়ে দিতে। একটা ছোট হটপট এগিয়ে দেন মুক্তা শিকদারের দিকে। বাড়ি থেকে ভিরানের জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছেন। চিকেন স্যুপ ভিরানের বেশ পছন্দ। মুক্তা শিকদার হটপট হাতে এগিয়ে যান ডাইনিং টেবিলের কাছে। একটি বাটিতে স্যুপ ঢেলে তুরার রুমের দিকে এগিয়ে যান। ওনার পেছন পেছন মেরি চৌধুরীও এগিয়ে যান। তুহিন শিকদার মাথা নিচু করে বসে আছেন। বসের কাছে এমন প্রস্তাব আশা করেননি তিনি। ওনার একটা মাত্র মেয়ে, বড় আদরের। একটা 4 বছরের বাচ্চার বাবার কাছে মেয়েকে বিয়ে দেবেন নাকি? গরিব হতে পারেন, তবে মন মানসিকতা এমন নয় যে টাকাওয়ালা ছেলে দেখেই মেয়ে দিয়ে দিবেন। ভিরান ছোট মানুষ, বাচ্চারা হুটহাট কোনো কিছু পাওয়ার জন্য এমন জেদ করে। পেয়ে গেলেই সেটার প্রতি আগ্রহ কমে যাবে, আর একটা সময় পর ভুলেই যাবে। কিছুদিন পর তুরার জন্য এমন করবে না আর। নওশাদ চৌধুরী আরও কিছু বলতে চাইছেন, কিন্তু ওনার বিবেকে বাধা দিচ্ছে। উনিও বুঝতে পারছেন ভুল আবদার করেছেন। ওনারা যা চাইছেন সেটা আসলেও সম্ভব না। তুরা ভিরানকে কোলে নিয়ে বেডে বসে আছে। ভিরান আস্তে আস্তে কথা বলছে তুরার সাথে। তুরা হুহা করে উত্তর দিচ্ছে, আবার নিজেও বলছে। দুজনকে রুমে প্রবেশ করতে দেখে সেদিকে তাকাই দুজনে। মুক্তা শিকদার বলেন, দাদু ভাই, তুমি নাকি সারাদিন কিচ্ছু খাওনি? তোমার জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছি, এখন কিন্তু পুরোটা খেতে হবে। তোরা খাইয়ে দিলে খাবো। তোরাই খাইয়ে দেবে? তাহলে খাবো। স্যুপের বাটিটা রেখে ভিরানকে তুরার কোল থেকে নামিয়ে তুরার সামনে বসান। টাওয়েল এনে গলা থেকে পুরো শরীর ঢেকে দিয়ে বলেন, তুমি না গুড বয়, দ্রুত খাওয়া শেষ করতে হবে কিন্তু। ওকে। তোরা দ্রুত খাইয়ে দে ওকে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাটি দাও। তুরার হাতে স্যুপের বাটি দিয়ে পানির গ্লাস হাতে নিয়ে পাশে বসেন মুক্তা শিকদার। মেরি চৌধুরী তুরার স্টাডি টেবিলের সামনে থেকে চেয়ার এনে চেয়ারে বসে নাতি আর তুরাকে দেখতে থাকেন। স্যুপ বেশি গরমও না, আবার ঠান্ডাও না। 5 মিনিটেই ভিরানের খাওয়া শেষ হয়। সারা দিন ধরে ক্ষুধার্ত ক্লান্ত, এখন পেট ভরে স্যুপ খাওয়ার কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। সোয়ালেই ঘুমিয়ে যাবে। মেরি চৌধুরী নিজের হ্যান্ডব্যাগ থেকে ভিরানের মেডিসিনগুলো বের করে দেন। 1 চামচ করে খাইয়ে দাও, একটু কষ্ট করে। মেডিসিন খাইয়ে দেয় তুরা। মেডিসিনের বোতল বাটি সব সরিয়ে নেন মুক্তা শিকদার। ভিরান তুরার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, তোরা ঘুম পাচ্ছে। মেরি চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আচ্ছা তোমরা ঘুমাও, আমরা যাই তাহলে। ভিরান দাদির দিকে তাকিয়ে বলে, দাদু বাবাকে আসতে বলো, কেন? আমাদের সাথে ঘুমাবে। তোমরা ঘুমাও, তোমার পাপা একটু পর আসবে। ভিরান আর কিছু বলে না দাদিকে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তোরা ওয়াশরুমে যাব। তুরা বেড থেকে নেমে ভিরানকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। ফ্রেশ করিয়ে আবার এনে বেডে শোয়ায়। তোরা তুমি আসো। দরজা ভিজিয়ে দিয়ে আসি। আচ্ছা। ডোর ভিজিয়ে দিয়ে এসে নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে বুকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও এখন। আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না তোরা। তুমি চলো না আমাদের সাথে। তোমাকে ছাড়া পাপা ভালো নেই, আমারও ভালো লাগে না। ভিরানের কথা শুনে শক তুরা। ওকে ছাড়া নির্ভান কেন ভালো থাকবে না? তুরা ভিরানের পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে বলে, ঘুমাও, রাত হয়ে গেছে তো। আদর দাও। তুরা মুখ নিচু করে ভিরানের গালে কপালে মাথায় চুমু খায়। ভিরান শোয়া থেকে উঠে তুরার গালে কপালে মাথায় চুমু খায়। গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বলে, তোরা তুমি অনেক ভালো। তুমি কি আমার আম্মু হবে? সব সময় আমাকে আদর করবে, আমার কাছে থাকবে, তাই না? পাপাকে আদর করবে তুমি, আর পাপা আমাদের দুজনকে আদর করবে।
খুব মজা হবে তাই না তোরা? তুরা অবাক হয়ে চুপ করে থাকে। এইটুকুন ছেলে এত কথা কিভাবে জানে? ওর মতো করে তো তুরা নিজেও গুছিয়ে বলতে পারবে না। ভিরানের কথাগুলো শুনলে যে কেউ বলবে এই কথাগুলো ওকে কেউ শিখিয়ে দিয়েছে, আর ভিরান এখন রিপিট করছে। ভিরান, তুমি না বলে তোমার ঘুম পাচ্ছে, কথা না বলে ঘুমাও। তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি অনেক সুন্দর, ফেইরি টেলের কুইন। তুরা হেসে ওঠে। ভিরানের মুখে এই সম্বোধন শুনতে ভালো লাগে। এমনিতেও ছোট বাচ্চাদের মুখে সব কথাই শুনতে ভালো লাগে। তোরা আমরা একটা হ্যাভেন বানাবো। হ্যাভেন দিয়ে কি করবে তুমি? তুমি, আমি আর পাপা ওখানে থাকবো। তুমি তখন না বলে তোমাদের প্যালেস আছে। প্যালেসে সব সময় থাকবো, আর হ্যাভেনে ঘুরতে গিয়ে থাকবো। হ্যাভেন বানাবে কোথায়? ভাবুক হয় ভিরান। পাহাড়ে, যেখানে একটা সুন্দর ফুলের বাগান থাকবে আর জঙ্গল থাকবে। তুমি এত কথা কার কাছে শিখেছো? পাপার কাছে, দাদু ভাইয়ের কাছে, আর ট্যাপ থেকে। তুমি ট্যাব চালাতে পারো? তুমি পারো না? আমার তো ট্যাব নেই। তাহলে পড়াশোনা করো কি দিয়ে? টিউটর এসে পড়ায়, আবার আব্বুর ল্যাপটপ থেকে পড়ি। পাপাকে বলবো তোমাকে ট্যাব কিনে দিতে। না না, লাগবে না আমার। আচ্ছা, আমারটা তুমি নিও। কোনোটাই লাগবে না আমার। এতক্ষণ তো তাকাতে পারলে না, এখন এত কথা কিভাবে বলছো? ঘুম চলে গেছে। তুরা হেসে বলে, কোথায়? জানি না। চুপ করে থাকো, তাহলে ঘুম চলে আসবে আবার। আদর দাও। এবার অনেকগুলো চুমু খায় তুরা। ভিরান খুশি হয়ে বলে, ওয়াও, কতগুলো আদর। এখন না ঘুমালে আর আদর দেব না। একটা গল্প বলো। আমি তো গল্প পারি না ভিরান। একটা বলো। আচ্ছা। তুরা ভিরানকে ঠিক করে শুইয়ে দিয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে গল্প বলতে শুরু করে। একটা সুবিশাল রাজ্য, রাজ্যের সুখ শান্তি সব থাকলেও রাজ্যের রাজা সবসময় বিষণ্ণ থাকে। তাকে কেউ কোনোদিন হাসতে দেখেনি। কেউ জানে না রাজা কেন হাসে না। রাজাকে হাসি খুশি রাখার জন্য অনেক কিছু করা হয়, তবুও রাজা হাসে না। তার বিষণ্ণতা দূর হয় না। রাজা সবসময় একা একা সময় কাটায়। নিজের কালো রঙের তেজি ঘোড়াটা নিয়ে এদিকে সেদিকে চলে যায় ভ্রমণে। একদিন নিজের তেজি ঘোড়ার পিঠে চড়ে মায়াবন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন রাজার নজরে আসে এক মায়াবী কন্যা। মায়াবী কন্যার মধুর সুরে রিনরিনে চিকন স্বরে গান গাইছিল। ডোবার পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে তার লম্বা কালো চুলগুলো পিঠ ঢেকে রেখেছিল। মাটিতে ছড়িয়েছিল অনেকটা জায়গা জুড়ে। মায়াবী কন্যা হঠাৎ উঠে দাঁড়ায়। তার চুলগুলো ছিল বিশাল লম্বা। সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। চুলগুলো মাটি হিচড়ে যাচ্ছিল। ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় রাজা। সে যেন কোনো এক মায়ায় আটকে গিয়েছিল। নিজের অজান্তেই পিছু নেয় মায়াবী কন্যার। এতটুকু বলে থামে তুরা। ভিরানের নড়াচড়া নেই। তাকিয়ে দেখে ঘুমে বিভোর হয়ে গেছে। তুরা নিজের বলা গল্পটা স্মরণ করে ভাবুক হয়। এমন একটা গল্প তুরা কিভাবে বলল? ও তো এমন গল্প কোনো দিন পড়েনি, কারোর কাছে শোনেনি। তাহলে আজ কিভাবে বলল? ফ্রেঞ্চ। ভিরানকে ছেড়ে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে থাকা চারজন তাকায় ওর দিকে। মেরি চৌধুরী বলেন, নিয়ে গেছে। হ্যাঁ। নওশাদ চৌধুরী উঠে দাঁড়ান। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনাদের অনেক যন্ত্রণা করলাম। সমস্যা নেই স্যার, আবার আসবেন। না এসে তো উপায় নেই। নওশাদ চৌধুরী তুরা রুমে এসে ভিরানকে কোলে তুলে নেন। তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতেই মুক্তা শিকদার বলেন, কোনো ঝামেলায় ফেসে গেলাম আল্লাহ। এরকম চলতে থাকলে আশেপাশের মানুষ নানান কথা রটাবে। তুহিন শিকদার বলেন, তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছু হবে না। তুরা ড্রয়িং রুম থেকে রুমে ফিরে আসে। বেলকুনিতে দাঁড়ায়, যেন নিচ থেকে ওকে দেখা যায় না। নির্ভান এখনও আগের মতোই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাকে ফিরে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় নির্ভান। এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিতে নিতে বলে, সুপার মেডিসিন খেয়েছে? হ্যাঁ। নির্ভান ছেলেকে নিয়ে পেছনে উঠে বসে। পাশে বসেন মেরি চৌধুরী। ড্রাইভিং সিটে বসেন নওশাদ চৌধুরী। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। মেরি চৌধুরী বলেন, ওনারা এখন তুরাকে বিয়ে দেবেন না।
তড়িৎ গতিতে মায়ের দিকে তাকায় নির্ভান, কিছুটা রাগী স্বরে বলে। তোমরা কি ওনাদেরকে বিয়ের বিষয়ে কিছু বলেছো? নওশাদ চৌধুরী বলেন। এত রেগে যাচ্ছ কেন? তোমার পুরো জীবন পড়ে আছে। সারা জীবন কি একা একা থাকবে নাকি? ভিরানের মায়ের প্রয়োজন আছে, তোমারও জীবনসঙ্গীর প্রয়োজন আছে। না, আমার জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আর তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এতবার নিষেধ করা পরেও কেন বলছো বিয়ের কথা? নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। তোরার বয়স মাত্র 18, আমার বয়স 31। বয়সের কতটা পার্থক্য বুঝতে পারছো না? তোরা অবিবাহিত একটা মেয়ে, আর আমি এক বাচ্চার বাবা। তোরাকে আমার জীবনে জড়ানো মানে নিজেদের স্বার্থ হাসিল। আমি এত বড় স্বার্থপর মানুষ না। তুরা তোমার বউ হলে ওকে তুমি ভালোবাসবে না, আগলে রাখবে না ওকে? শুধুই কি ভিরানের জন্য বিয়ে করবে? বিয়ে করলে অবশ্যই আগলে রাখবো, কিন্তু আমি তো বিয়েই করব না। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু। শুধু তোরা কেন, আমি কাউকেই বিয়ে করতে চাই না। বিয়ে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। একটু থেমে রাগ সংযত করে গম্ভীর গলায় বলে। আব্বু, তুমি একা 1 মাস অফিস সামলাতে পারবে না? কেন, তুমি কোথায় যাবে? তুমি 1 মাস অফিস সামলাবে, আমি ভিরানকে নিয়ে আবার অস্ট্রেলিয়া যাব 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে তোরার কথা ভুলে যাবে নিশ্চয়ই। ওইখানে বিভা আছে, নিদ্রা আছে, ওদের সাথে থাকলে এমন করবে না। আমি ভিসার কথা বলছি, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে সব। নওশাদ চৌধুরী বলেন। যদি না বলে? তোরা ওর মস্তিষ্কের ভেতর গেঁথে গেছে এখন। মস্তিষ্ক থেকে বের করার জন্যই দ্রুত যেতে হবে। ভিভার কাছে গেলে নিশ্চয়ই তোরাকে ভুলে যাবে। আরও একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। রাতটা ভালোভাবেই কেটে গেছে। ভিরান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বোলায়। আজ কেউ তুরা নেই, ওর পাপাও নেই। বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকে। তোরা কোথায় তুমি পাপা? নির্ভান রুমের দিকে এগিয়ে আসছিল। ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে। আমার পাপার ঘুম শেষ। ভিরান নিজেও হেসে বলে। তোরা কোথায়? তুরা একটু আগেই ওর বাড়িতে গেল। ওর তো পড়াশোনা আছে, কলেজে যেতে হবে তুরাকে, তাই চলে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? আমি তোরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তোরা না আসলে ফ্রেশ হব না, খাবো না, কিচ্ছু করব না। তুরার কাছে যাবে তো? তুমি এমন করলে তুরা রাগ করবে বলেছে। তোরা কেন রাগ করবে? এই যে তুমি খেতে চাও না, লেখাপড়া করতে চাও না, কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো, তাই তুরা বলেছে তুমি এমন করলে ও আর আসবে না তোমার কাছে। আপনি এখন করবো না পাপা, তুমি তোরাকে আসতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তুরার কাছে। এখন যাই। তুমি তো গুড বয়, পাপার সব কথা শোনো। পাপা, হ্যাঁ পাপা বলো। তোরাকে ছাড়া ভালো লাগে না। ছেলের মলিন গলার স্বর নির্ভানের ভেতর পর্যন্ত নাড়িয়ে তোলে। ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ছেলের ট্রাউজার খুলতে খুলতে বলে। তুমি তোরার জন্য এমন কেন করো? ওরা তো বিরক্তি হয়ে যাবে আমাদের উপর। কাউকে এইভাবে বিরক্ত করা ঠিক না পাপা। আমি তো কাউকে বিরক্ত করি না পাপা, আমি তোরার কাছে গুড বয় হয়ে থাকি। চলো আজকে আমরা অফিস যাই। অফিসে ভালো লাগে না, তোরার কাছে যাব। তোরার কাছ থেকে আদর খাবো। ও কিউট, গালে চুমা খাবো। তুমি চুম্মা খাবে? ওর গাল অনেক নরম, অনেক সফট। নির্ভান নিজের কপালে নিজেই দুটো চাপড় মারে। ওর ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে মরে যেতে। এমন ছেলে দুনিয়ার আর কারোর আছে? এই ছেলে কবে যেন ওকে রাস্তায় গণধলাই খাওয়ায় উল্টাপাল্টা কথা বলি। পাপা কথা বলছো না কেন? তোমার গলার সমস্যা হয়েছে, ডক্টর কথা বলতে নিষেধ করেছে। কথা না বলে চুপ করে থাকো, কেমন? তোরাকে নিয়ে আসো, তাহলে চুপ করে থাকবো। নির্ভান 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে। সেই ঘুরে ফিরে তুরাতে গিয়েই থামছে এই ছেলে। কি আছে ওই তুরার মধ্যে? গোলগাল ছোট্ট একটা মেয়ে। এই মেয়েকে দেখে এত পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, নির্ভান না করতে পারবে না যে তুরা সুন্দরী না। তুরা যে কারো নজর কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী। উচ্চতা খুব বেশি না, 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হবে। দুধে আলতা গায়ের রং, গোলগাল চেহারা, টানা টানা মায়াবী, সমুদ্রের মতো গভীর দুটো চোখ, চিকন নাক, ফোলা ফোলা দুটো গাল, গোলাপি ওষ্ঠদয়। প্রথমবার দেখে নির্ভানের নজরও আটকে গিয়েছিল। তুরার গলার স্বর চিকন, রিনটিনে কথা বললে শুনতে ভালো লাগে। ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়।
ভিরান বাবার গলা জড়িয়ে ধরে বলে, পাপা গাল ব্যথা। জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরো। বকা দিচ্ছ কেন? আশ্চর্য, বকা দিলাম কখন? একমাত্র। নির্ভান হেসে ওঠে। ভিরান নিজেও হাসে। ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয়। ভিরানকে দেখে দুজনেই হেসে বলে, গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। এখন কেমন ফিল হচ্ছে তোমার? নওশাদ চৌধুরীর কথা শুনে ভিরান কিছু বলার আগেই মেরি চৌধুরী বলেন, পাগলের আবার মাথা ব্যথা? কে পাগল হয়েছে দাদু? তুমি বাদে বাড়ির বাকি সবাই। ভিরান চোখ বড় বড় করে বাবা, দাদা, দাদি আর সার্ভেন্টের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে? পাপা তুমিও পাগল হয়ে গেছো? নির্ভান চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছো। ভিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি তো তোমাকে পাগল বানাইনি। বানাওনি? তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, অফিসের কাজে মন বসাতে পারি না, ঠিক মতো খেতে পারি না। আমি এসব করতে নিষেধ করিনি তোমাকে। নিষেধ তো করনি, কিন্তু তুমি যা সব করছো তাতে নিজে থেকেই করতে পারছি না। আবার বকা? নির্ভান অবাক হয়ে বলে, আশ্চর্য তো, বকা কখন দিলাম? এই যে কেমন করে বললে? নির্ভান বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমাকে নিয়ে পাবনায় রেখে আসছো, আমি এখানে আর থাকতে চাই না। এইভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত। পাপা তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দিবে, খামচি দিবে। তুমি পাগল হয়েও না। ইনোসেন্ট ফেস আদুরে গলায় কথাগুলো বলে ভিরান। নির্ভান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাবা মায়ের দিকে। দুজনেই ঠোঁট চেপে হাসছেন। বাবাকে দিয়ে ভিরানকে তুরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্ভান। যতদিন বাংলাদেশে আছে থাকুক তুরার কাছে, একবার দূরে গেলে সব ভুলে যাবে। ভিসার টিকিট যত দ্রুত পাওয়া যায় তত ভালো। নিজে সোজা অফিসে চলে আসে। অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয়। নির্ভান চোখ তুলে তুহিন শিকদারের দিকে তাকাতে পারছে না। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তুহিন শিকদারও যেন কেমন করছে। রাতে বসের কথাগুলো শোনার পর থেকেই এমন লাগছে ওনার। এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্ভান এখন ওনার বস, নির্ভানের সামনে আসতে হবে, কথাও বলতে হবে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্ভান। ল্যাপটপ, ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয় বাবা মায়ের কাছে বলে। গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তুরারা যেই ভবনে থাকে সেই ভবনের সামনে। গাড়ির ক্লাস নামিয়ে তুরার বেলকনির দিকে তাকায়। আজকে ওখানে কেউ নেই। অন্ধকার হয়ে গেছে চারদিক। ল্যাম্প পোস্টের ঘোলাটে লাল আলো জ্বলে আছে। আলোর নিচে ছোট ছোট পোকা উঠছে। নির্ভান গ্লাস তুলে দেয় আবার। ল্যাপটপ ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে। অফিসের কাজ এখানে বসেই করবে। ভিরান ঘুমিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরে যাবে। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে আছে নির্ভান। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয়। চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছে। গ্লাস নামিয়ে দেয় নির্ভান। তুহিন শিকদার বলেন, না না, এখানেই ঠিক আছি। ভিরান ঘুমিয়ে গেলে একটু কষ্ট করে ওকে নিয়ে আসবেন। স্যার, এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন? আমাদের একটা রুম খালি আছে, ওখানে বসে আরামে কাজ করতে পারবেন। সমস্যা হবে না আমার, গাড়িতে বসে কাজ করার অভ্যেস আছে। জোরাজুরি করেও নির্ভানকে ভেতরে নিয়ে যেতে পারেন না তুহিন শিকদার। যদিও ওনারও ভেতরে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন। তুহিন শিকদার চলে যেতেই নির্ভান গ্লাস উঠিয়ে দেয় আবার। নির্ভান জীবনেও ভেতরে যাবে না। ভেতরে গেলে ভিরান ঘুমানোর সময় ওকে তুরার সাথে ঘুমাতে বলবে। না ঘুমোলে চিৎকার চেঁচামেচি শুরু করবে। তার থেকে ভালো এখানেই বসে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক। এমনিতেও নির্ভানের অন্যের বাড়িতে যাওয়ার স্বভাব নেই। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যের বাড়িতে কখনোই যায় না। 10টার পর ঘুমন্ত ভিরানকে কোলে নিয়ে নির্ভানের গাড়ির সামনে এসে দাঁড়ান তুহিন শিকদার। নির্ভান তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা, রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য। এভাবে বলে লজ্জা দেবেন না স্যার, আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে। যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না স্যার, মানুষ তো মানুষের জন্য। নির্ভান তুরার বেলকনির দিকে তাকায়। তুরা দাঁড়িয়ে আছে ওখানে। নির্ভানকে তাকাতে দেখে তুরা সরে যায়। তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্ভান। ছেলেকে কোলে নিয়েই গাড়ি ড্রাইভ করে।
নওশাদ চৌধুরী আসতে চেয়েছিলেন কিন্তু নির্ভান নিয়ে আসেনি। এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে রাত 12টার অধিক। নির্ভান মাত্রই ঘুমিয়েছিল, ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায়। ছেলেকে বুকে আগলে ধরে আদর করে বলে, কি হয়েছে পাপা? এই তো আমি এইখানে আছি, কাঁদছো কেন? তোরা কোথায়? আছে, তুমি ঘুমাও। আমি তোরার বুকে ঘুমাবো। পাপার বুকে ঘুমাও, পাপা আদর করছি তো। না, তোরার বুকে ঘুমাবো। ভিরানের কান্না বাড়তে শুরু করে। নির্ভান শোয়া থেকে উঠে বসে ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না। তুরা তুরা বলে কেঁদেই চলেছে। নির্ভান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে আছে। কিভাবে ঘুম পাড়াবে এখন? অন্য কোনো দিন তো রাতে ঘুম থেকে ওঠে না, একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। আজকে হঠাৎ এখনই উঠে গেল কেন? পাপা ঘুমাও। তোরাকে এনে দাও। তুরা ওর বাড়িতে রয়েছে, এখন মাঝরাতে ওর কাছে যাওয়া যাবে না, আগামীকাল সকালে নিয়ে যাব, এখন ঘুমাও। ভিরানের কান্না কমার বদলে আরও বেড়ে যায়। নির্ভান এখন কি করবে বুঝতে পারছে না। বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই। উপায়ন্ত না পেয়ে নিজের ফোন হাতে নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ঘুম জড়ানো গলার স্বর ভেসে আসে ওপাশ থেকে। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি নির্ভান। নির্ভানের নাম শুনে ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের। এত রাতে কেন কল করেছে? নিজেকে স্বাভাবিক করে বলে, হ্যাঁ স্যার বলুন। আসলে বিপদে পড়ে এত রাতে আপনাকে কল করেছি আঙ্কেল। ভিরান ঘুম থেকে উঠে গেছে, তুরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ফোন একটু তুরাকে দেওয়া যাবে? নিয়ে গেছি, একটু ওয়েট করুন, দিচ্ছি। ধন্যবাদ আঙ্কেল। ফোন দেখিয়ে ভিরানকে বলে। কান্না বন্ধ করো, তুরা ভিডিও কল দেবে এখন। ভিরান হেঁচকি তুলতে তুলতে বলে, তোরা আসবে না? এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি নেই, এখন ভিডিও কলে কথা বলো, সকালে ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন। তুরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে আব্বু, এত রাতে ডাকছো কেন? ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও, যাও এখন। ঘুম থেকে উঠে ভিরান তোর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করছে। ভিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় ভিরান? দাও আমার কাছে। চোখ মেলে তাকায় আগে। ভিরান এখানে আসেনি, ফোনে কথা বলো। দাও। তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজেদের রুমে। তুরা ফোন কানে ধরে বলে, ভিরান। ওপাশ থেকে নির্ভানের গলার স্বর ভেসে আসে। ওয়েট, ভিডিও কল দিচ্ছি, তোমার রুমের লাইট অফ থাকলে অন করো। নির্ভানের গলার স্বর শুনে চমকে ওঠে তুরা। কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল আসে। তুরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবার বেডে বসে কল রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভিরানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ। নির্ভান ফোন ছেলের মুখের সামনে ধরে রাখলেও নিজেও তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তুরার চুলগুলো এলোমেলো, ঘুম ঝরানো চোখ মুখ। খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছে। বেচারির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে ভিরানকে বোঝায় তুরা। নির্ভান নিজেও ছেলেকে বোঝায়। অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে। ভিরানের পিঠ নির্বাণের বুকের সাথে ঠেকে আছে। ভিরানের সামনে বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন। শুয়ে শুয়ে তুরার সাথে কথা বলছে এখন। তুরা নির্ভানের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না। বুক পর্যন্তই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে। নির্ভান তুরাকে উদ্দেশ্য করে বলে, তুরা তুমি শুয়ে পড়ো, এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? ফোন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও, ভিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দিব। শুয়ে পড়ে তুরা। নির্ভানের কথা মতো ফোন মুখের সামনে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে। সময় গড়ায় কথা বলতে বলতে একে অপরকে দেখতে দেখতে ভিরান আর তুরা দুজনেই ঘুমিয়ে গেছে। নির্ভান তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, দেখছে ঘুমন্ত তুরাকে। ফ্যানের বাতাসে তুরার ছোট ছোট চুলগুলো উঠছে, তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তুরা। মুখের উপর পড়ছে, আবার একাই সরে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে নির্ভানের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে।